দাদা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো? হ্যাঁ, চামটা দিল। কি আশ্চর্য! দাদারা কি বুঝতে পারছে না বাবার অবস্থাটা? দেখো, তোমার ওই টাকা আমার দাদু বা আমার বাবা কাউকে দেওয়াটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কেন? আমাদের বাড়ি সর্বনাশ করার জন্য তুমি রথীন দত্তর কাছ থেকে যা টাকা পেয়েছো পড়ি, আমি চাই না যে সেই টাকাটা তুমি আমার বাবা বা দাদুর হাতে তুলে দাও। আমাকে নিয়ে কেচ্চা গাইলে তোর কীর্তনেও কিন্তু একেবারে ধুনো দিয়ে দেবো রে। এবার এই লোকেরা এতদিন ধরে দুধ ভাত দিয়ে কিরম কেউটে সাপ পুষছে সকলে জেনে যাবে। নিজেদের বাড়িতে থেকেও এরকম অসম্মানকর পরিস্থিতির মধ্যে বাস করতে হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বাড়িতে হুমকি আসতে শুরু হয়েছে, এরপর যে কি হবে আমি জানি না। কি আবার হবে? বাড়িতে হামলা হবে, আর সেসব আমাদের বসে বসে সহ্য করতে হবে। দাদা, আমি বলছিলাম যে যারা ফোন করছে তাদের একটু পরিস্থিতিটা বুঝিয়ে বললে হয় না? কাকে বোঝাবো ইন্দু? ওই সুবল সরকার একটা পেটি অর্ডার সাপ্লায়ার, সে ফোনে যা তা কথা বলছে, ওকে কি বোঝাবো আমি? ফোনগুলো বাবার আসছে, বাবার তো উচিত কথা বলা। আমরা কেন বাবার হয়ে কথা বলতে যাব? এরপর তো বাড়িতে আসবে তারা। বাড়িতে আসবে মানে? ওই সুবল সরকার যা লোক, ও বাড়িতে আসবেই, তখন দেখো কি হয়। না, বাবার তো কথা বলা উচিত, কিন্তু কি বলবে বলো? ওই জন্যই তো বাবা এড়িয়ে যাচ্ছে। কি বলবে ওদের? আরে কি বলবে সেটা তো বাবার আগে থেকে ভাবা উচিত ছিল। বাবা ফোন ধরছে না বলে তো আমরা সাফার করতে পারি না। আর ওই সুবল সরকারের মতন লোক আমাদের কথা শুনবেও না, ও বাবার কাছেই জানতে চাইবে ওদের পাওনা টাকা পাবে কি পাবে না, আর কবে পাবে। বাড়ির পরিবেশ যে এরকম হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি। আমি মানছি বাবার ভুল হয়েছে, শেয়ারে এতগুলো টাকা হারিয়ে, কিন্তু এখন কি করা যাবে বলো? আমাদের সকলকেই তো ভাবতে হবে, একটা উপায় তো বার করতে হবে না? কিন্তু ভাবার জন্য তো একটা বেস লাগবে। আমরা তো ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। বাজারে লক্ষ লক্ষ টাকা দেনা, সেই টাকা না পেলে পাওনাদাররা ছাড়বে? আজকে সুবল সরকারের ফোন আসছে, কালকে আরেকজনে আসবে, তারপর এই চলতেই থাকবে। কি যে হবে আমি জানি না। পালাতে হবে, এই বাড়ি ছেড়ে আমাদের পালাতে হবে। বাবা দোষ করেছেন, আমরা আর করবো এটা কি? পাওনাদারের টাকা শোধ করার মতো ক্ষমতা আমাদের নেই, আমাদের বসে বসে সেটা সহ্য করতে হবে। আর সহ্য না করতে পারলে প্রত্যেককে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বড় বৌদি, পাওনাদাররা এবার বাড়িতে এসে হামলা করবে এই আশঙ্কা তো আছেই। এতদিন ফোনে হুমকি দিয়েছে, এবার একেবারে এসে হাজির হবে। তোমার দাদাদের এই ভয় তো অমূলক না। বাবা, আমি বলছিলাম যে পাওনাদাররা এসব কিছু করার আগেই একটা ব্যবস্থা নিতে হবে। ওরা বাড়িতে এসে তোমাকে অপমান করে যাবে, আর সেটা অপমানের তো বাকি কিছু নেই, এটাই এবার বাদ থাকবে কেন? পাওনাদাররা তাদের পাওনা ছাড়বে কেন? বাবা, অপূর্ব বলছিল যে 2 কোটি টাকা ব্যবস্থা করার তো মানে একটু তো সময় লাগবে, তাই আপাতত কিছু টাকা দিলে যদি পাওনাদারদের মুখটা বন্ধ করা যায়, সেই টাকাটা ও ব্যবস্থা করে ফেলেছে, সেটা নিয়ে। না না ইন্দু, ও আমি। আচ্ছা ঠিক আছে, তুমি এমনি নিতে না চাও, তুমি আপাতত ধার হিসেবে নাও। হ্যাঁ, আমার জন্যে তোমরা শান্তিতে সংসারটাও করতে পারছো না। তা পাওনাদার টাকাতে জামাইয়ের কাছ থেকে যে টাকা নেব, শোধ করবো কবে? বাবা, সেটা পরে ভাবা যাবে, আপাতত তোমার সম্মানটা তো বাঁচুক। একটা অসম্মান ঠেকাতে আর একটা অসম্মানের মধ্যে গিয়ে পড়তে বলছো? বাবা, কি বলছো তুমি? বাবা, অপূর্বর থেকে টাকা নিলে তোমার অসম্মান হবে? আমি আচ্ছা বাবা, আমার কি সন্তান হিসেবে কোনো কর্তব্য নেই, কোনো অধিকার নেই আমার? কর্তব্য করার অধিকার তোমার নিশ্চয়ই আছে, কিন্তু দেখো, তুমি যদি নিজেও রোজগার করতে, তাহলেও কিন্তু তোমার কাছে সাহায্য নিতে হাত পাতবার আগে আমি দুবার ভাবতাম। আর কখনো তো কারোর কাছে এইভাবে সাহায্য নিইনি, নিজের কাছে নিজেকে ছোট হতে দিইনি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আপত্তি আছে তুমি অপূর্ব থেকে টাকা নিও না, কিন্তু আমার নামে তুমি যে ফিক্সগুলো করে রেখেছো সেগুলো তুমি নাও, সেগুলো তো আমার টাকা,
আমার টাকা নিয়ে আমি যা খুশি তাই করতে পারি, তাতে তো তোমার কোনো আপত্তি থাকতে পারে না বাবা। পাগলামি করো না। কটা টাকাই বা তোমার নামে আমি ফিক্স করতে পেরেছি, সে টাকাতে তো আর আমার দেনা শোধ হবে না। তুমি যে উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছো সেটি অনেক। তোমার দাদারা তো কাছে থেকেও আসে না, এই বিপদে তারা যদি পাশে দাঁড়াতো। বাবা, দাদারা তোমার সামনে এসে কথা বলতে ভয় পাচ্ছে, তবে ওরা যা বলছে সেটা তো ঠিকই। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তো বাড়ি থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই বাবা। বাড়ি থেকে পালানোটা কি এ বাড়ির পক্ষে খুব সম্মানের হবে বাবা? সেক্ষেত্রে তুমি যদি শোনো, তোমার দাদাদের চিন্তা করতে বারণ করো, তাদের পালাতে হবে না। পাওনাদাররা টাকা পায় আমার কাছে, ওদের কাছে নয়। সুতরাং পালাতে যদি কাউকে হয় আমাকেই পালাতে হবে। লক্ষ লক্ষ টাকার মালিক ছিল সেই লোকটা। সেই লোকটার টাকা মার গেল, ধসে গেল কয়েকদিনের মধ্যে, ফালতু লোক হয়ে গেল লোকটা। নিজের ছেলে বউ পর্যন্ত একতলা ভাত দিতে রাজি না। আয় রে ক্ষীর খাওয়া সংসার। নিজেরা দিব্যি খাওয়া দাওয়া করছি, আর ওই বুড়ো বুড়ি না খেয়ে বসে আছে। একটু খাবারের জন্য ঠাম্মা পেটে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমার কিছু একটা করা উচিত কিন্তু হয়নি। আমার কি, আমি এ বাড়ি কে? নিজের ছেলেই যেখানে বাপকে দেখে না, আমি সেখানে না পড়ি না। 2 নম্বরে 20 চিন্তা মাথায় গজাতে দিস না রে। এ বাড়ির কেউ তোর আপন নয় ঠিকই, কিন্তু তোকে তো রাধা বেবি এতদিন আদর যত্ন করেছে, তোর যাতে ভালো হয় সবসময় সেই চিন্তা করেছে। ওই বুড়ো বুড়ি তোকে কত ভালোবাসে বল। তোর তো কেউ ছিল না, এখানে এসে বাপ মা দাদু ঠাম্মা সব পেয়ে গেছিস। সেই দাদু ঠাম্মা এভাবে খেতে পাবে না, তুই আমাকে সেটা সহ্য করবি? কিন্তু শালা আমি করবোটা কি? তোর কাছে তো রতিনের দেওয়া কতগুলো টাকা আছে, সেটা সৎ কাজে লাগা। দাদুকে কিছু টাকা দিয়ে দে। হ্যাঁ, এটা তো পারি। কিন্তু দাদু যদি জিজ্ঞেস করে আমি কোত্থেকে এত টাকা পেলাম, তখন কি জবাব দেব? তখন তো ঢাক ঢোল বাজিয়ে দাদুর হাতে টাকা দেওয়ার তো দরকার নেই। সুযোগ বুঝে দাদুর ঘরে রেখে আসবে। হ্যাঁ তাই কি, দাদু সর্বনাশ করার জন্য রতিন খচ্চর আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দাদুকে কিছুটা দিয়ে আসি, কিছুটা পাপ তো কাটানো যাবে। এত টাকা করতে গেল কি করছে ও? দেখতে হচ্ছে তো একবার। আচ্ছা, নিজের ঘর থেকে টাকা এনে দাদুর আলমারিতে রাখা হচ্ছে না? ঘরে কে?
তুই তুই এখানে কি করছিস? এই তো এখানে এসেছিলাম। এসেছিলাম মানে? কেন এসেছিস? কেন, আমি তোমাদের ঘরে আসতে পারি না নাকি? না, পারিস না। ওরকম হুটহাট করে ঘরে ঢুকবি না। কি বলছো ঠাম্মা? ঠিকই বলছি। যার যার হাড়ি আলাদা হয়ে গেছে, কেন তুই এই ঘরে ঢুকবি? অনেক যন্ত্রণা আমি পাচ্ছি, আর আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। এ বাড়িতে কেউ আমার আপন নয়, সব শত্রু শত্রু। আমি তোমার শত্রু? তুমি আমাকে এই কথা বলতে পারলে ঠাম্মা? হ্যাঁ, পারলাম। যে মেয়েকে আমি লক্ষ্মী করে ঘরের বউ হিসেবে বরণ করে নিয়েছিলাম, যাকে কোনোদিন আমি ছেলের বউ হিসেবে ভাবিনি, নিজের মেয়ে বলে মনে করেছি, তার কাছ থেকে কিনা এই প্রতিদান। সব স্বার্থ, সমস্ত স্বার্থ। আজকে স্বার্থ পড়িয়ে গেছে, বাস আমি পর হয়ে গেছি। ঠিক আছে, আমি পরই থাকতে চাই, আমি পরই থাকতে চাই। সবাই সুখে থাক, কাউকে আমার দরকার নেই। ঠাম্মা, আমি তো কোনো দোষ করিনি গো। তুমি আমাকে এইভাবে বললে, আমাকে বললে। ঠিক আছে, আমি তো তোমাদের শত্রু, বলো শত্রু তো আমি তোমাদের। দাদুটা আমার ঘরে এলে যদি দোষ হয়, আমি তোমাদের ঘরে আর আসবো না, কোনোদিন আর দাদুটা আমার ঘরে আসবো না। হ্যাঁ, আসবি না, কখনো আসবি না ঘরে, কখনো না। আমরা আমরা তোদের কেউ নই, কেউ নই, আমরা কেউ নই। কি ব্যাপার, বাইরে থেকে ঘুরে এসে হঠাৎ আপসেট মনে হচ্ছে? আমি বাইরে ঘুরতে যাইনি অপূর্ব, আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম। ও ও হ্যাঁ, কেমন আছেন বাড়ির সবাই? বাবা মা? ভালো নেই, কেউ ভালো নেই। বাবা, কি নতুন কিছু হয়েছে? বাবা ভীষণ ভেঙে পড়েছেন অপূর্ব। লজ্জায় ঘেন্নায় কি করবেন, পাওনাদারদের ফোন পর্যন্ত ধরছেন না। বাবার মতন একটা মানুষ এভাবে ভেঙে পড়তে পারে, আমি ভাবতেও পারি না। কোটি কোটি টাকা দেনা কি করে শোধ করবে, আমি ভেবে পাগল হয়ে যাচ্ছি। পাশে দাঁড়ানোর মতনও তো কেউ নেই। কিন্তু ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে বাজারে বাবার এক্স্যাক্ট দেনা কত, মানে অ্যামাউন্টটা? অনেক, প্রায় 2 কোটি। কোয়াইট আ লট অফ মানি। দেখো, এতগুলো টাকা হয়তো আমি জোগাড় করতে পারবো না, কিন্তু কিছু টাকা তো আমি নিশ্চয়ই জোগাড় করে দিতে পারি। অবশ্য আমি আগেও দেখেছি যে আমি কোনো সাহায্য করতে চাইলে উনি সবসময় রিফিউজ করেছেন। তো এক্ষেত্রে তুমি ব্যস্ত হও না অপূর্ব, বাবা তোমার থেকে কোনো সাহায্য নেবে না। আমি বলেছিলাম বাবাকে, তোমাকে না জিজ্ঞেস করেই বলেছিলাম যে কিছু টাকার ব্যবস্থা আমরা করে দিতে পারবো, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই, মানে যেভাবে হোক, মানে আমার নিজের কাছ থেকে, বন্ধুদের বা অফিসের থেকে কোনোভাবে আমি কিছু টাকা নিশ্চয়ই ম্যানেজ করে দিতে পারি, এতে কোনো প্রবলেম নেই। বাবা রাজি নয়, আর আমিও তোমাকে এই নিয়ে বিব্রত করতে চাই না। আমি বুঝতেই পারছি না যে কেন, মানে কেন রাজি নন। আমি তো ওনাকে ছোট করার চেষ্টা করছি না, আমি এটাও বুঝতে পারছি না ইন্দু, যে আমাকে বিব্রত করার প্রশ্নটা আসছে কেন। তোমার আমার সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে আমার বাবার বিপদে তোমাকে সাহায্য করতে বলা আমার পক্ষে। তোমার আমার সম্পর্ক, হ্যাঁ ঠিক, হয়তো বিশাখাকে নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের। মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, যা ঘটেছে সেটা ফ্যাক্ট। বিশাখাকে নিয়ে তুমি, আচ্ছা বেশ, ওকে, বিশাখাকে নিয়ে আমাদের মধ্যে একটা প্রবলেম হয়েছে, সো হোয়াট? তার জন্য তোমার বাবা আমার কাছ থেকে টাকা নেবেন না কেন? টাকার গায়ে তো সম্পর্ক লেখা থাকে না। টাকার গায়ে লেখা থাকে না জানি, তবে সম্পর্ক ভালো না থাকলে সাহায্যটা দয়া মনে হয়। আমার বাবার জন্যে
আমি কারোর থেকে দয়া নেব না অপূর্ব। ঢুকছে না, ঢুকছে না, কিছুতেই মাথায় ঢুকছে না। রাধার কাছে এত টাকা এলো কি করে? হ্যাঁ, একটা দুটো টাকা তো নয়, দেখে তো মনে হলো বেশ কয়েক লক্ষ টাকা। বাপ মা কোনো রকমের হোম ডেলিভারি খাবার এনে দুবেলা ভাগ করে খাচ্ছে, আর মেয়ের কাছে লাখ লাখ টাকা। ব্যাপারটা কি? নীরু কি কিছুই জানে না, নাকি নীরুই কোনো জায়গা থেকে টাকাটা এনে রাধার আলমারিতে রেখেছে যাতে দেবার হাতে না পড়ে? কিন্তু তাহলে রাধা সেই টাকাটা দাদার ঘরে রেখে এলো কেন? তবে কি টাকাটা দাদা আদর করে নাতনির কাছে রেখে দিয়েছিল? তাই যদি হবে, তবে নিজেরা না খেয়ে আছে কেন? ব্যাপারটা না ভয়ঙ্কর কনফিউজিং হয়ে যাচ্ছে। আমিও যেমন। টাকাটা রাধা কোত্থেকে পেল? টাকাটা নীরুর, না রাধার, না দাদার? সেই ভেবে আমিও মাথা ঘামিয়ে চলেছি। কিন্তু অতগুলো টাকা মাথা না ঘামিয়ে বা থাকে কি করে? তবে এবার এসে রাধাকে দেখেই কেমন সন্দেহ হয়েছে। পাগল পাগল ভাব আছে ঠিকই, কিন্তু কোথায় যেন একটা গন্ডগোল আছে। ওর কথাবার্তা ভাবে ভাবে। আচ্ছা, ও কি দাদার ঘর থেকে টাকা সরিয়ে সরিয়ে নিজের পোটলা গুছিয়েছে? না, সেটাই বা করতে যাবে কেন? আচ্ছা, আমি তখন থেকে বোকার মতো টাকার সোর্সটা নিয়ে কেন এত ভাবছি? টাকাটা কোত্থেকে এলো সেটা তো আমার কাছে ইমেটেরিয়াল। আমাকে তো অন্য কিছু ভাবতে হবে। কতগুলো টাকা, বাপরে বাপ! নিজেকে কন্ট্রোল করাই মুশকিল হয়ে যাচ্ছে, সামলাতেই পারছি না। কিছু একটা করতে হবে। টাকাগুলো ছিল রাধার আলমারিতে, গেল দাদার কাছে, এবার না হয় আমার কাছেই আসো। এবারের অবস্থা দিন দিন আরো খারাপ হবে। আর তাছাড়া সুযোগ যখন একটা সামনে হঠাৎ এসেই গেল, তখন সেই সুযোগের সৎ ব্যবহার করাই তো বুদ্ধিমান, না বুদ্ধিমতির কাজ। দাদার আলমারি থেকে ওই টাকা যেভাবে হোক আমি